आगे हो जाए हाँ नहीं जा रहे अरे भाई नमस्कार আমি সুধন বোস আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। দিল্লি উত্তাল এই মুহূর্তে, কারণ আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন শেষকালে ইডির হাতে। কি তার বিরুদ্ধে অভিযোগ? যে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সেই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। কারণ জানেন যে তারই মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বেশ কিছুদিন ধরে এই অভিযোগেই গ্রেপ্তার হয়ে দিল্লিতে আছেন, তিহারে। আর সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছেন এই আবগারি দুর্নীতি মামলায়। কেসিআর কন্যা গ্রেপ্তার হয়েছেন আবগারি দুর্নীতি মামলায়। এই মুহূর্তে যে উল্লেখযোগ্য যে একজন সিটিং মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গ্রেপ্তার হলেন, এটা বোধহয় ভারতবর্ষে প্রথম যে মুখ্যমন্ত্রী অবস্থায় তিনি ইডির হাতে গ্রেপ্তার হলেন দুর্নীতির দায়ে। এর আগে 9 বার কিন্তু ইডি তাকে তলব করেছিল। তিনি আশঙ্কা করছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে। তা হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন রক্ষা কবচ এতদিন ছিল, শেষকালে রক্ষা কবচ যেই তুলে নিল হাইকোর্ট, সঙ্গে সঙ্গেই দেখা গেল তার বাড়িতে ইডি এবং 2 ঘন্টার মধ্যেই তিনি গ্রেপ্তার হলেন। তাকে নিয়ে যাওয়া হলো ইডি দপ্তরে। যে 100 কোটি টাকা যে দুর্নীতি হয়েছে তারই সঙ্গে তিনি যুক্ত, এটাই অভিযোগ। কিন্তু এটা তো ঠিক আমাদের রাজ্যে এই দুর্নীতি হচ্ছে এবং যত ভোট এগোচ্ছে তত ইডি তৎপর হচ্ছে। ইডির হাতে যথেষ্ট ক্ষমতা আছে। ইডি দেখতে পাচ্ছেন একজন সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে। এর আগে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও গ্রেপ্তার করেছিল, সেই ক্ষেত্রে ছিল জমি কেলেঙ্কারি, গ্রেপ্তার হয়েছেন। হেমন্ত সোরেনকে যে গ্রেপ্তার করেছে সেই ক্ষেত্রে আমরা একটা বৈষম্য দেখতে পেয়েছি। অনেক বড় বড় দুর্নীতি আছে, সেই ক্ষেত্রে চোখ কান কিন্তু খোলা নেই অন্ততপক্ষে আমাদের কেন্দ্রীয় তদন্তকারীদের। অনেকেই যে প্রশ্নটা তুলছে যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, কারণ সামনেই লোকসভা নির্বাচন। কেন প্রশ্ন জাগছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে? তার একটা বিশেষ কারণ আছে। তো কারণ এগুলো দেখা যাচ্ছে যে অবিজেপি রাজ্যগুলোতেই এই ইডি সিবিআই এর দৌরাত্ম্য সবচেয়ে বেশি এবং সেটাই হচ্ছে। সেখানেই তাদের বিরোধী দলনেতা নেত্রীদেরকেই এইভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাড়িতেই তল্লাশি চলছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের গ্রেপ্তার করছেন, তাদের মধ্যে অবশ্যই কিছু দুর্নীতির প্রভাব রয়েছে। কারণ কেজরিওয়ালের বাড়ি নাকি 100 কোটি টাকা খরচে হয়েছে। সে ব্যাপারে তো প্রশ্ন উঠবে। আমাদের এ রাজ্যে যে সব মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরও যথেষ্ট সম্পত্তি পাওয়া গেছে, কিন্তু এত সম্পত্তি এলো কি করে?
তাহলে তো দুর্নীতি হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তো অবশ্যই ঠিক কাজ করছে প্রশাসন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে 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 দুর্নীতি করেছে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা পক্ষপাতিত্বের জায়গায় যাবে কি? দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বারবার উল্লেখ করছেন যে দুর্নীতি যেটা হচ্ছে বা হয়েছে সেটা আমরা করতে দেব না, আমরা অবশ্যই এই দুর্নীতিকে রোধ করব, আমরা স্বচ্ছ ভারত তৈরি করব। ভ্রষ্টাচারের বিরুদ্ধে বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছিলেন সেটা আপনারা একটু শুনুন। भ्रष्टाचार, क्या हमारा संविधान भ्रष्टाचार को अनुमति देता है? कानून है, नियम है, सब है, लेकिन चिंता तब होती है कि जब न्यायपालिका ने स्वयं ने किसी को अगर भ्रष्टाचार के लिए घोषित कर दिया हो, भ्रष्टाचार के लिए सजा हो चुकी हो, लेकिन राजनीतिक स्वार्थ के कारण उसका भी महिमा मंडन चलता रहे, भ्रष्टाचार को नजरअंदाज करके सिद्ध हुई हकीकतों के बावजूद भी जब राजनीतिक लाभ के लिए सारी मर्यादाओं को तोड़कर, लोक लाज को तोड़ करके उनके साथ बैठना उठना शुरू हो जाता है, तो देश के नौजवान के मन में लगता है कि अगर इस प्रकार से राजनीति के क्षेत्र में नेतृत्व करने वाले लोग भ्रष्टाचार में डूबे हुए लोगों की प्राण प्रतिष्ठा कर रहे हैं, मतलब उनको भी वो रास्ता मिल जाता है कि भ्रष्टाचार के रास्ते पर चलना बुरा नहीं है। 2-4 साल के बाद लोग स्वीकार कर लेते हैं कि हमें ऐसी समाज व्यवस्था खड़ी करनी है। क्या समाज के अंदर, हाँ, भ्रष्टाचार के कारण कोई अगर गुना सिद्ध हो चुका है तो उसको सुधरने के लिए मौका दिया जाए। তিনি যা যা বলেছেন সেগুলো কিন্তু সব সঠিক কথা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সঠিক কথাগুলো বলার সঙ্গে সেই দলের কার্যকারিতা কি সমান হচ্ছে? যদি বলি কি, যে যেসব লোক দুর্নীতি করছে কংগ্রেসে থেকে, সেই লোক যখন নাকি বিজেপিতে চলে গেল তার বিরুদ্ধে তদন্ত নেই কেন? আর এই দুর্নীতিযুক্ত লোকগুলোকেই কেন বিজেপি নিচ্ছে? আমরা জানি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কংগ্রেসে ছিলেন, তার বিরুদ্ধে ইডি সিবিআই হচ্ছিল। যেই তিনি বিজেপিতে গেলেন তারপরে ইডি সিবিআই তো বন্ধ হয়েই গেছে আর তিনি মুখ্যমন্ত্রীও হয়ে গেছেন। তেমনি এরকম অভিযোগ আরো অনেকগুলো আছে, আমাদের বাংলাতেও আছে, বিরোধী দলনেতাও সেই ক্ষেত্রেই পড়ে। সেইখানে কিন্তু তদন্ত যেমন হচ্ছেও না, আর তিনি নেবেন কেন? যদি সেই স্বচ্ছতার কথাই ভাবেন তবে তিনি নেবেন কেন? এই সব লোকগুলো যেই তার দলে চলে যাচ্ছে তারপরে তারা শুদ্ধ হয়ে যাচ্ছে কি করে? সে ব্যাপারে কোনো জবাব আমরা চাইছি প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি সেটা খোলসা করে দিন। আরেকটা সবচেয়ে বড় জিনিস জানেন যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, জনস্বার্থ মামলা, ইলেকটোরাল বন্ড। এই মোদী সরকারই শুরু করেছিল 19 সালে আসার পর এই ইলেকটোরাল বন্ড, যে কোনো রাজনৈতিক দল, ব্যবসায়ী হোক, যে কোনো লোকের থেকে টাকা নিতে পারবে। সে কাকে টাকা দিল, কত টাকা দিল, কেন দিল, কোন দলকে দিল, সেটা প্রকাশ করা যাবে না। সেইটাই জানেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেটা কিছুতেই হতে পারে না, সেটা বেআইনি, সেটা জনসমক্ষে অবশ্যই আনতে হবে। সেই রায়ে কিছু কিছু করে বেরোচ্ছে। এখনো পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা কিন্তু এটা পরিষ্কার তালিকা বার করেছে, কিন্তু নাম্বারগুলো এখনো পর্যন্ত দিতে পারেনি। সেইখানেও সুপ্রিম কোর্ট আবার বলেছে যে এই তারিখের মধ্যে এটা বার করতে হবে। সেখানে তো সবচেয়ে বড় দুর্নীতি। যদি বলেন কেন, কারণ এই যে ইলেকটোরাল বন্ডগুলো নেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ইলেকটোরাল বন্ড পেয়েছে বিজেপি সরকার। তারা 6000 কোটি টাকার বেশি
এই ইলেকট্রাল বন্ড নিয়েছে। সবচেয়ে বেশি মানে যত ইলেকট্রাল বন্ড উঠেছে তার 47%-এর বেশি এই বিজেপি পেয়েছে। কেন, কিভাবে? তারা দেশ চালাচ্ছে, সরকারে আছে। আর একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, যারা যারা যে রাজ্যে শাসন করছে তারাই ইলেকট্রাল বন্ড পেয়েছে। এবার ইলেকট্রাল বন্ড এমন একটা টাকা, যে টাকা কোনো হিসেব দিতে হবে না, সেইভাবেই তৈরি হয়েছিল আইন, এই বিজেপি সরকার করেছিল। এ রাজ্যেও যে তৃণমূল সরকারে আছে তাদেরও ইলেকট্রাল বন্ড 1600 কোটি টাকা। তাই এইরা কেন দিয়েছে? দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা দিয়েছে, তাদের স্বার্থে দিয়েছে। তারা তাদের কিছু না পেয়ে তো এই টাকা দেয়নি, এমনকি দেখা গেছে ঘাটতিতে চলছে, মানে সে কোম্পানির আয় নেই, তারাও টাকা দিয়েছে এই ইলেকট্রাল বন্ডে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভয় পেয়েছে, ইডি সিবিআই পাঠিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এরকমই একটা অনুমান আসছে, এরকমই একটা সামনে আসছে। তারা সেই ক্ষেত্রে ভীত হয়েছে, ইডি সিবিআই ভয় দেখিয়েছে যে ইডি তদন্ত করবে, সেই ক্ষেত্রেও টাকা আদায় করেছে। তাহলে সেটা কি দুর্নীতি নয়? সেটা কি স্বচ্ছ টাকা বলে মনে হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে না যে এটা স্বচ্ছ। এটা ধরা যায় যে আমার হাতে লাঠি আছে, লেঠেল দিয়ে আমি যে কোনোভাবে যে কোনো অন্যায় করে যার কাছ থেকে খুশি টাকা আদায় করে, কর আদায় করে নিয়ে আসব, আমার দলের স্বার্থে ভোটে খরচা করব। তা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নেতা গ্রেপ্তার হচ্ছে। এই অরবিন্দ কেজরিওয়াল 100 কোটি টাকার যে ঘোটালা হয়েছে সেই এতে গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমাদের দাবিটা কোথায়? দাবিটা প্রধানমন্ত্রীর কাছে। এই ইলেকট্রাল বন্ডের টাকাটা কি হবে, সেই উত্তরটা কবে পাওয়া যাবে? এই টাকাটা কেন তিনি মঞ্চ থেকে পরিষ্কার করে জনসাধারণের উদ্দেশ্যে বলছেন না? এই ইলেকট্রাল বন্ডটা আসলে কি সেটা খোলসা করে তো তিনি বলতে পারছেন না। কেন বলছেন না মঞ্চে? যেমন অন্যের ঘোটালার কথা বলছেন, অন্য দুর্নীতির কথা বলছেন, সেইভাবেই তিনি তার মঞ্চ ব্যবহার করে মঞ্চ থেকে এই ইলেকট্রাল বন্ডটা জনসাধারণের সামনে পরিষ্কার করতে পারবেন কি? সেটা পরিষ্কার করলে অন্ততপক্ষে জনসাধারণ বুঝতে পারে যে কি উদ্দেশ্য, কি ব্যাপার, এখানে কত টাকা দুর্নীতি হয়েছে নাকি দুর্নীতি হয়নি, সেটা মানুষ বুঝতে পারবে। আশা করব অবশ্যই পরবর্তী কোনো সভা, নির্বাচনী সভা তো করবেন, সেখান থেকে তো তিনি নানান কথা বলবেন, তার মধ্যে অবশ্যই এই ইলেকট্রাল বন্ড সম্বন্ধে খোলসা করবেন ব্যাপারটা আসলে কি। জনসাধারণ সব কিছু না বুঝতে পারলেও আপনারা যদি বোঝান তবে নিশ্চয়ই বুঝতে পারবে। আপনারা সেটা বোঝাতেই চাইছেন না, আশা করব আপনারা সেটা বোঝাবেন। অবশ্যই আগামী দিন মানুষ জানতে চাইছে যে এই ইলেকট্রাল বন্ডটা কি এবং কিভাবে সেটা দুর্নীতি হয়েছে, সেই টাকাটা কেন দুর্নীতি বলছে তারও তো একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে তার নেতা নেত্রীরাও যেন সব জায়গায় এইটা প্রকাশ করেন। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।